মাঝে একটা কন্টেন্টে আমি আমাদের যে যে পেস অ্যাটাক এটাকে বিশ্বের অন্যতম সেরা বলে দাবি করছি। তো সেটাতে বেশ কয়েকজন আপত্তি করছেন, আমাদের দেশের বাইরের যেমন অনেকে আপত্তি করছেন, দেশেরও অনেকে আপত্তি করছেন যে এটা বিশ্বের সেরা হয় কী করে। আসলে ওনারা অন্যতম শব্দটা মিস করে গেছেন। যে আমি বলি নাই যে এটা বিশ্ব সেরা, মানে আমি তো একটু বোকা শোকাত, কিন্তু তার মানে এত বোকা না যে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ওই বোলিং লাইন আপ থাকতে আমি বাংলাদেশের বোলিং লাইন আপকে, বোলিং অ্যাটাককে বিশ্বসেরা বলে দাবি করব। কিন্তু এই কমেন্টগুলো দেখার পরে বা এমনিতেই এই কমেন্টগুলোর ধারাবাহিকতায় আমার মনে হলো যে আসলে বাংলাদেশের পেস অ্যাটাকটা এখন মানে আসলেই খুব ভালো করতেছে। সেক্ষেত্রে আমাদের অবস্থানটা আসলে কোথায়, তো আমরা ঠিক কোন জায়গাটায় আছি? 2024 সালের পারফরমেন্স অলমোস্ট প্রায় শেষের দিকে বছরটা, এখন কয়েকটা দল টেস্ট খেলতেছে, আমাদের টেস্টটা শেষ হয়ে গেল। এরকম একটা অবস্থায় আমরা যদি একটু দেখি যে আমরা আসলে কোন জায়গাটায় আছি, আমরা কি আসলে সেরাদের কাতারে যাইতে পারছি, নাকি এখনও অনেক নিচের দিকে থেকে ওই নিজেরা বড়াই করতেছি। তো সেই জন্য যেটা করছি, আসলে এইটার তো কোনো পরিমাপক হয় না। এইখানে পেস আছে, মুভমেন্ট আছে, তারপর কন্ট্রোল আছে, অনেক বিষয় মিলায় একটা সেট আপ সেরা হয়। তো সেইটার একটা র্যাঙ্কিং আমি নিজে বানানোর চেষ্টা করছি। তো সেই র্যাঙ্কিংটা নিয়ে একটু আলোচনা করবো, আর আমরা দেখব যে আসলে বাংলাদেশের পেস অ্যাটাকটা এই বিবেচনাগুলোতে কোথায় থাকে, নাম্বারে কততে থাকে। আপনি যদি বিশ্বের সেরা বোলিং অ্যাটাক মানে বিশ্বের সেরা পেস বোলিং অ্যাটাক নিয়ে আলোচনা করতে যান, তাহলে অবশ্যই টপ টু হচ্ছে অস্ট্রেলিয়া আর ইন্ডিয়া। এখন K1 K2 এটা নিয়ে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। ঠিক এই মুহূর্তের কথা যদি বলেন যে এই যে ডিসেম্বর মাসের এই সময়টায় কাদের বোলিং অ্যাটাক সেরা, তাহলে আমি বলবো যে অস্ট্রেলিয়াকে আগায় রাখতে হবে। কারণ হচ্ছে যে ইন্ডিয়াতে শামি অনুপস্থিত। যদি শামি থাকতো, একদিকে বুমরা একদিকে সিরাজ, 3 নাম্বার পেসার শামি, তাহলে কোনো শর্ত ছাড়াই ইন্ডিয়ার পেস অ্যাটাককে বিশ্বের সবচেয়ে ফেরোসাস বলে অভিহিত করা যেত। কারণ একদিকে বুমরার ওই ভয়ঙ্কর কন্ট্রোল এবং পেস, আর একদিকে সিরাজের ভয়ঙ্কর পেস, আর শামির ওই ব্যাপারটা, সব মিলে ইন্ডিয়ার ওই 3জনের আশেপাশে কেউ নাই। কিন্তু এই মুহূর্তে মুশকিল হচ্ছে শামি অনেকদিন ধরে ইনজুর্ড, শামি দলে নাই। এখন ওই 3 নাম্বার পেসার হিসাবে এই টেস্টে যেমন রানা খেলতেছে, হর্ষিত রানা, আবার কদিন আগে আকাশদীপ খেললো, 3 নাম্বার পেসার হিসাবে তারা যে খুব খারাপ করতেছে এই দাবি করা যাবে না, কিন্তু স্বামীর জায়গাটা নিতে পারতেছে না। ফলে আমাদেরকে ইন্ডিয়ার বোলিং অ্যাটাকটাকে 3 নাম্বারে রাখতে হচ্ছে। কারণ কি? কারণ অস্ট্রেলিয়ার যে 3 পেসার, যে 3 ফাস্ট বোলার, পেসার ওদের ক্ষেত্রে যায় না আসলে, যে 3 ফাস্ট বোলার এটার আশেপাশে আসলে এই মুহূর্তে পৃথিবীর কেউ নাই। যদিও 3জনেরই অনেক বয়স হয়ে গেছে, এবং আমি যেটা দেখতে পাচ্ছি যে এই হ্যাজেলউড, স্টার্ক এবং কামিন্স, এরা 3জনই তো খুব দ্রুত ফুরায় যাবে। ফলে অস্ট্রেলিয়ার কি এর পরে একটা দুশ্চিন্তায় ভুগতে হয় কিনা, এরকম একটা শঙ্কার জায়গা আছে। বাট স্টিল তারা এই বয়সে এই শেষ প্রান্তে এসেও যে ডেলিভার করতেছে। স্টার্কের কথা যদি বলেন, এখনও পর্যন্ত বছরেরও সর্বোচ্চ গতির পেসার সে, এটা তো অসাধারণ একটা ব্যাপার। এবং এই যখন কথা বলতেছি তখন ইন্ডিয়ার ফার্স্ট ইনিংস অলরেডি সে ধসায় দিছে, ক্যারিয়ার সেরা বোলিং করছে আবারও এই সময়ে এসে সে আবারও সেরা গতিতে বল করতেছে, আবারও সেরা বোলিংটা করতেছে। ফলে এদেরকে আপনি কি দিয়ে রুখবেন? কামিন্স, হ্যাজেলউড আর স্টার্ক, এটা তো নিঃসন্দেহে 1 নাম্বার। তবে একটা জিনিস মজার ব্যাপারটা দেখলাম যে লাস্ট টেস্টটা মানে সেকেন্ড টেস্টটা চলতেছে, এই সেকেন্ড টেস্টটায় হ্যাজেলউড খেলতেছে না, সেই জায়গায় বোলান্ড বলে একটা ছেলে খেলতেছে। আমি তো আসলে ইদানিং একটু ক্রিকেট থেকে দূরে থাকি, ফলে বোলান্ড সম্পর্কে আগে ওই রকম জানতাম না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ও আসলে এই ট্রায়োতে জায়গা নেওয়ার যোগ্য। এবং এই কারণেই মানে ওখানে যেমন ট্রায়োতে মিসিং হচ্ছে শামি, এখানে আজকে মিসিং হচ্ছে হ্যাজেলউড, তো সেই জায়গায় বোল্যান্ডকে আমার আকাশদীপ বা রানার চেয়ে বেটার মনে হয়েছে। ঠিক এই বিবেচনাটায় আমি 1 নাম্বারে রাখবো অস্ট্রেলিয়ার বোলিং অ্যাটাকটাকে। যদি এই 2024 সালের মোস্ট ফেরোসাস বোলিং অ্যাটাক বলি, পেস বোলিং অ্যাটাক, তাহলে 1 নাম্বারে অস্ট্রেলিয়া, 2 নাম্বারে ইন্ডিয়া। 1 আর 2 আমরা পেয়ে গেলাম। এবার আসেন 3 নাম্বারের জন্য ফাইট। আমরা আসল জায়গায় চলে আসছি। এই 3 নাম্বার জায়গাটা নিয়ে একটা ভালো লড়াই হবে। 3 নাম্বার জায়গাটার জন্য আমরা লড়াইতে দেখতে পারি পাকিস্তান, সাউথ আফ্রিকা আর বাংলাদেশকে। মানে এতক্ষণে আমরা বাংলাদেশের নাম আনতে পারলাম আলোচনায়, যে বাংলাদেশকে 3 নাম্বার জায়গাটার যোগ্য। সেক্ষেত্রে আমরা দেখি পাকিস্তান আর সাউথ আফ্রিকার কী অবস্থা। নামের দিকে যদি দেখেন, তাহলে হারিস রউফ এবং শাহিন শাহ আফ্রিদি এখন পৃথিবীর ওয়ান অফ দি বেস্ট 2 পেসার, নিঃসন্দেহে।
কিন্তু প্রবলেম হচ্ছে তাদের অনভ্যাসে বিদ্যা হ্রাস পায়, তাদের ঘরের উইকেট এই দুইজনরে অনেকটাই মানে বিপাকে ফেলে দিচ্ছে। ফলে শাহিন শাহ আফ্রিদি এবং রৌফ দুজনেরই পেস অনেকটা ফল করছে, অনেক ফল করছে। যদিও অস্ট্রেলিয়ায় লাস্ট যে সিরিজটা ওরা খেললো লিমিটেড ওভার সিরিজ, ওখানে অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়ায় হারিস রৌফ ওদের একদম ডমিনেট করে আসছে, ধসায় দিচ্ছে। এবং হারিস রৌফ অলরেডি সেটা স্বীকৃতি হিসাবে এই আইসিসির ক্রিকেটার অফ দ্য মান্থ ওইটার ইয়েতে দৌড়ে চলে আসছে, এটা খুবই ভালো কথা। কিন্তু আপনি যদি 2024 সালের পুরোটার দিকে দেখেন, তাহলে শাহিন শাহ আফ্রিদি 2024 সালে অনেকটাই নিষ্প্রভ ছিল। মানে যে শাহিন শাহ আফ্রিদিকে আমি ইভেন চট্টগ্রামেও মাঠ কাঁপাইতে দেখছি। আর এমনিতে তো এক মানে বছর দেড়েক আগে পর্যন্ত শাহিন শাহ আফ্রিদি একটা ত্রাস ছিল, কিন্তু সেইটা একটু ফল করছে, একটু না বেশ ফল করছে। এখন শাহিন শাহ আফ্রিদি নিজেকে ওইভাবে ত্রাস হিসাবে দেখাইতে পারতেছে না। ইভেন তারা দেশের মাটিতে ওই যে যেটা বললাম, দেশের মাটির উইকেট তাদের একটু বিপাকে ফেলছে, কারণ তারা ইদানিং মোর ফ্ল্যাটার উইকেটে খেলতেছে। ফলে রেগুলার ফ্ল্যাটার উইকেটে খেললে ওইটা পেসারদের শক্তি কেড়ে নেয়, মোটিভেশন কেড়ে নেয়, ওইটাতে পেসারদের পেস কমে যায় এই মোটিভেশন এবং শক্তির জায়গা থেকে। এই দুজনের উপরে ওই জিনিসটা আসর করছে। ফলে শাহিন শাহ আফ্রিদি অথবা হারিস রৌফ দুজনের কেউই তাদের সেরাতে আছে, এটা আমি বলবো না। যদি ওই যে অনেকে তর্ক করবেন যে হারিস রৌফ তাহলে কী করে ওই যে এই মাসের সেরা পারফর্মারদের একজন হয়, সেটা তো একটা ওই যে অন অ্যান্ড অফ পারফরমেন্স। রৌফের এটা হারিস রৌফের ক্ষেত্রে আপনি দেখবেন যে এটা ওর পুরো ক্যারিয়ার জুড়ে অন অ্যান্ড অফ, মানে খুব ধারাবাহিক না। মানে হঠাৎ করে দুর্দান্ত পারফর্ম করে, মনে হয় একদম সেরা বোলারদের ওয়াকার ইউনুস ফিরে আসছে, আবার হঠাৎ করে একদম মানে তাপস বস্য হয়ে যায়। তাপসদারে ছোট করতেছি না, সরি, নামটা মুখে আসলো বলে ফেললাম। তো এই যে একটা সমস্যা, মানে দুজনের কেউ ধারাবাহিক নাই এবং দুজনের কেউ সেরা অবস্থায় নাই। তাহলে বুঝলাম যে 3 নম্বর জায়গাটা তাদের দেওয়া যাচ্ছে না। এবার আরেক প্রতিদ্বন্দ্বী হচ্ছে সাউথ আফ্রিকার। সাউথ আফ্রিকার রাবাদা আর জেনসন, তাদেরও ওই একই সমস্যা। তারা দুজন নিজেদের মাটিতে, যেহেতু ওদের মাটিতে পেস সহায়ক একটা অবস্থা পায়, নিজেদের মাটিতে খুব ভালো অবস্থায় আছে। কিন্তু যখনই অন্য কোথাও যায় যেখানে সহায়তা কম, সেখানে রাবাদা আসলে আর খুব কার্যকর থাকে না। জেনসন হয়তো মোটামুটি পেস জেনারেট করতে পারে এবং সেটা দিয়ে এক ধরনের ত্রাস তৈরি করতে পারে, কিন্তু রাবাদা একটু দুর্বল দল না হলে, একটু বড় ভালো ব্যাটসম্যান হলে রাবাদা এখন আর দাঁত বসানোর মতো অবস্থায় নাই। আচ্ছা, পাকিস্তানেরও থার্ড পেসার সম্পর্কে আমরা তো ট্রায়ো ধরে আলোচনা করতেছি। পাকিস্তানের থার্ড পেসার হিসেবে খুব উল্লেখযোগ্য এই মুহূর্তে কেউ নাই, ওই যাতায়াতের মধ্যে আছে। এবং ইদানিং একটা বড় ব্যাপার হচ্ছে, ওরা থার্ড পেসার বেশিরভাগ ক্ষেত্রে ইউজই করতেছে না। মানে অস্ট্রেলিয়ায় না গেলে ইউজই করতেছে না, 2-3টা স্পিনার খেলাচ্ছে। ফলে ওদের থার্ড পেসার ওইভাবে আলোচনাই আসার মতো কেউ নাই। ঠিক একই সিনারিও সাউথ আফ্রিকার। সাউথ আফ্রিকাও এখনও তাদের থার্ড পেসার খুঁজে বেড়াচ্ছে। আজকে 2 ম্যাচ একজনের খেলায়, কালকে 3 ম্যাচ একজনের খেলায় কোনো থার্ড পেসার করতে পারে না, সেটেল করতে পারে না। এবং জেনসেন মোটামুটি, যেটা বললাম যে মোটামুটি একটা পারফরমেন্স করে গেলেও মানে একবার টপ পারফর্মার না আসে। আর রাবাদা আমার ধারণা, ওই যে এটা বললে হয়তো অনেকে রাগ করবেন, কারণ রাবাদা 2 দিন আগে আমাদের বিপদে ফেলে গেছে। দেখেন, বাংলাদেশকে বিপদে ফেলতে খুব বড় কিছু হওয়া লাগে না, বাংলাদেশে এসে অনেক বড় মানে তার জীবনে কিছু করতে পারে না এরকম বোলারও 7 উইকেট নিয়ে চলে গেছে। রাবাদাও তার মোজোটা হারায় ফেলছে বলে আমার বিশ্বাস। ফলে তাকেও আমরা 3 নম্বরে রাখতে পারলাম না। তাহলে আমরা কি বলছিলাম শুরুতে, যে 3 নম্বরের কম্পিটিটর হচ্ছে পাকিস্তান, সাউথ আফ্রিকা, বাংলাদেশ। এখন আমি যদি দাবি করি যে বিশ্বের 3য় সেরা ফেরোশাস পেস অ্যাটাক হচ্ছে বাংলাদেশের, একটু যুক্তি দেই। যুক্তি না দিলে, এবং আমার এই যুক্তি আপনাদের মানতে হবে এমন কোনো কথা নেই, শেষ দিকে একটু ডিসক্লেইমারও দেব, আমি একটু যুক্তি দিই। দেখেন আমার যুক্তিটা আপনাদের পছন্দ হয় কিনা। বাংলাদেশ এই বছর জুড়ে 2 ধরনের, আরও ভালো করে বললে 3 ধরনের পেস অ্যাটাক নিয়ে খেলতেছে। তো আমরা যেহেতু টেস্টকে আলটিমেট ফরম্যাট মনে করি, এই জন্য টেস্টটা নিয়ে আলাপ করি। ওয়ান ডেতে তানজিম সাকিব, মুস্তাফিজদের যে পেস অ্যাটাক, এইটাকে আমরা আলোচনার বাইরে রাখি। ওটাও আলোচনা করলে লিমিটেড ক্রিকেটে ওটাও একটা র্যাঙ্কিং পাবে, হয়তো 5-6 চলে আসবে। কিন্তু টেস্টের কথা যদি বলি, টেস্টেও আমরা 2 ধরনের কম্বিনেশন খেলাইছি বছর জুড়ে। তাসকিন, হাসান মাহমুদ, নাহিদ রানা, শরীফুল, এই 4 জনের মধ্যে যে কোনো 3 জন খেলছে। তো আমরা যখন আলোচনা করব, আমরা তো তখন বেস্ট পসিবলটা নিয়ে আলোচনা করব, কারণ আমাদের কেউ তো স্বামীর মতো একদম আউট অফ গেম না।
4জনই অ্যাভেলেবেল আছে, সেক্ষেত্রে আমরা সবসময় কথা বলবো যে 3জনই যদি খেলে, যেমনটা লাস্ট টেস্টে খেললো, তাহলে আমাদের বোলিং অ্যাটাকটা কেমন করে। দেখেন, আমাদের বোলিং অ্যাটাক শুরুতেই একটা ছোট্ট ইনফরমেশান দেই যে আমাদের এই 3 পেসার, মানে হাসান মাহমুদ, নাহিদ রানা এবং তাসকিন, এই 3 পেসার 2024 সালে 107টা উইকেট নিছে। নট এ ম্যাটার অফ জোক। বাংলাদেশের মতো একটা টেস্ট প্লেয়িং কান্ট্রি, যাদের দেশে পেস বোলিং সহ কোনো উইকেটই নাই, পেসারদের জন্য কখনো কিছু থাকে না, সেরকম একটা দেশের 3জন পেসার একটা বছরে 107টা উইকেট নিছে। এবং যেখানে নাহিদ রানা বেশিরভাগ সময়টা এই বছরে খেলে নেই, মাত্র 7টা ম্যাচ খেলছে। সেক্ষেত্রে এই ইনফরমেশনটা, এই স্টার্সটা অনেক ইমপ্রেসিভ মনে হয় না? অনেক ইমপ্রেসিভ, অবশ্যই ইমপ্রেসিভ। তার ভিতরে তাসকিন সর্বোচ্চ 55টা উইকেট নিয়েছে, তাসকিন একাই 55 উইকেট নিয়ে নিছে। তাহলে বুঝতেই পারতেছেন তাসকিন এবছরের সেরা বোলারদের মধ্যে একজন। এবং তাসকিন 3 ফরম্যাট মিলায় 55 উইকেট নিচ্ছে মাত্র 18.something অ্যাভারেজে, মানে 19-এরও কম অ্যাভারেজে। ফলে এই বছরটা আসলে তাসকিনের জন্য একটা সোনালি বছর ছিল। আমরা সবসময় বলি যে ইনজুরি যদি ওরে হন্ট না করে, তাহলে ও যে বছরটা ইনজুরি মুক্ত থাকবে সেই বছরেরই সেরা পেসারদের একজন থাকবে। সেটা এই বছর হয়েছে এবং সেই পুরস্কারটা সে পাইছে। হাসান মাহমুদের দিকে যদি দেখেন, হাসান মাহমুদ এবছর 2 ফরম্যাট খেলছে, মূলত ওয়ানডে খেলছে, টেস্ট খেলছে। 2 ফরম্যাটে সে 30টা উইকেট পাইছে, তারও অ্যাভারেজ যথেষ্ট ভালো। নাহিদ রানাকে তো উইকেট দিয়ে চেনা যাবে না। নাহিদ রানা মাত্র 5 উইকেট পাইল ওই প্রথম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গিয়ে। নাহিদ রানা মূলত হচ্ছে পেস সেন্সেশনের ব্যাপারে, ওইটা একটু পরে আলোচনা করি। উইকেটের কথা যদি বলি, 7 ম্যাচে 22 উইকেট পাইছে, সুপার সুপার স্ট্যাটিস্টিক্স। ফলে আমরা এই 107 উইকেট নিচ্ছে শুধু এই কারণেই এই 2024 সালের 3য় সেরা বোলিং আক্রমণ তাদের বলতে চাই। কিন্তু এই উইকেট নাম্বার দিয়ে যদি আমি হিসাব করি, তাহলে আবার আমি বিপদে পড়ে যাব। আমি জানি আপনারা অনেকে এতক্ষণে এই ল্যাপটপ হাতাহাতি শুরু করছেন বা মোবাইলে স্টার্স গোটা শুরু করছেন যে কোন 3জন সর্বোচ্চ উইকেট পাইছে। ভাই, আমি এটা গুটি নাই, কারণ আমি গোটার আগ্রহ পাই নাই, কারণ আমার বেসিক পয়েন্ট উইকেট নাম্বার না। উইকেট নাম্বার দিয়ে আমি প্রতিষ্ঠিত করতে চাই না যে বাংলাদেশের এই বোলিং অ্যাটাক বিশ্বের 3য় সেরা। এটা আমি বলতে চাই যে ফেরোসাস, যে শব্দটা থাম্বে ইউজ করছি, অলরেডি অনেকবার উচ্চারণ করছে, ফেরোসাস বোলিং অ্যাটাক। ফেরোসাস বোলিং অ্যাটাকটা কী দিয়ে হয়, এটা আপনি ইন্ডিয়ার দিকে তাকাইলে বুঝবেন, অস্ট্রেলিয়ার দিকে তাকাইলে বুঝবেন। মানে 3টা যে বোলার, 3টাই দুর্দান্ত গতিশীল বোলার, তার মধ্যে 3জন 3 ধরনের অফার নিয়ে আসবে। মানে আপনি কোনো সময় সেটেল হবেন না। সেই জায়গা থেকে যদি দেখেন, তাহলে বাংলাদেশ অবশ্যই 3য় সেরা ফেরোসাস অ্যাটাক। সেটা কীভাবে? ধরেন আমাদের নতুন বলে শুরুটা করে তাসকিন এবং হাসান, ওই যে বললাম বেস্ট অ্যাভেলেবেল ক্ষেত্রে যখন আপনি এই 3জনকেই নামাবেন, তখন নতুন বলে শুরু করবে এক প্রান্ত থেকে তাসকিন, এক প্রান্ত থেকে হাসান। আপনি জাস্ট কল্পনা করেন কেমন, দুজনেরই কিন্তু হাইয়েস্ট পেস 140+। তাসকিন ইদানিং কম পেসে বল করে, তাসকিন 149-এও বল করছে, কিন্তু ইদানিং ওই সর্বোচ্চ 142-43-এ বল করে। হাসান সর্বোচ্চ পেস তার 42-43, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 35-38-এর মধ্যে ওঠানামা করে। এখন 2 প্রান্ত থেকে মোটামুটি আপনি যদি দেখেন যে তাসকিন যদি 40-এর কাছাকাছি পেসে শুরু করে এবং ওই ভয়ানক কন্ট্রোল, মানে একটা নির্দিষ্ট চ্যানেলে বল করে যাওয়া, সুন্দর বাউন্সার দিতে পারা, দুর্দান্ত লাইন এবং দুর্দান্ত লেন্থ, এই যে জিনিসটা নিয়ে সে এক প্রান্ত থেকে শুরু করবে, মানে আপনার কাছে তুলনা করলে রাগ করবেন না প্লিজ, এইগুলা নিয়ে আপনারা রাগ করে ফেলেন, আমার আসলে মুখে চলে আসে। এক প্রান্ত থেকে ধরেন গ্লেন ম্যাকগ্রা বল করতেছে, ওই যে ব্যাপারটা যে একটা চ্যানেলে বল করে যাওয়া, একটা নির্দিষ্ট লাইন লেন্থে বল করে যাওয়া এবং ওই পেসটা জেনারেট করতে পারা, এটা তাসকিন দুর্দান্ত করে, তার রেজাল্টও পায়। অন্য প্রান্ত থেকে হাসান দেখায় ম্যাজিক, একদম ম্যাজিক। পেসাররা যে ম্যাজিক দেখাইতে পারে, এটা তো ওয়াসিম আকরাম সাহাব পৃথিবীরে দেখানোর আগে তেমন কেউ দেখাইতে পারে নাই। তো সেই জিনিসটার একটু ছোটোখাটো উত্তরসূরি আমাদের হাসান শুরুতেই একদম ওই নতুন বলে 2 সাইডে মুভ করাবে, ইন সুইং করাবে, আউট সুইং করাবে, এরপরে একটু বল পুরনো হতে থাকবে আর কাটার দিতে থাকবে, স্লোয়ার করবে, নানা রকম ভেরিয়েশন, লাইনে ভেরিয়েশন করবে, লেন্থে ভেরিয়েশন করবে। মানে একদিক থেকে তাসকিন ওই ম্যাকগ্রার মতো ধৈর্যশীল বোলিং করে যাবে ওই পেসের মধ্যে, আরেক দিক থেকে হাসান ম্যাজিক দেখাবে। তার মানে 2 রকম অফার আপনি টের পেলেন। বল একটু পুরনো হয়েছে, মানে 6-7 ওভার পুরনো হয়েছে, সে সময় ব্যাটসম্যানরা একটু রেস্ট পাচ্ছে মনে হচ্ছে। মানে 2টা নতুন বলের বোলার ওরকম বল করতে লাগলে তো ব্যাটসম্যানরা স্বাভাবিকভাবেই একটু হয়ে যায়, ব্যাকফুটে চলে যায়। সেই সময় আপনার কাছে 3য় বোলার হিসাবে আসবে নাহিদ রানা, যে কিনা এখন বিশ্বের সেন্সেশন পেসার।
সেন্সেশন পেসার এটা কথার কথা না রে ভাই। এই 2024 সালের গড় গতিতে বিশ্বের দ্বিতীয় সেরা পেসার হচ্ছে নাহিদ রানা। সর্বোচ্চ গতিতে বল করছে এবছর মিশেল স্টার্ক, আর দ্বিতীয় সর্বোচ্চ গতিতে এবছরে গড়ে বল করছে নাহিদ রানা। বুঝতেই পারতেছেন নাহিদ নিয়ে আমরা আলাফালাফি এমনি করতেছি না, স্ট্যাটিস্টিক্স আমাদের সাপোর্ট দিচ্ছে, না দিলেই বাকি আমরা চোখে দেখতেছি না ও কী করতেছে, এটা সাপোর্ট দেওয়ার কি আছে। নাহিদ রানা তখন এসে 6-7 ওভার বা 10 ওভার পরে এসে ওই নারকীয় গতিতে বল করবে। রাওয়ালপিন্ডির ওই মরা উইকেট যেখানে পাকিস্তানি পেসাররা কিচ্ছু করতে পারলো না, সেই জায়গাটায় গিয়ে 151-52 বল করে আসলো নাহিদ রানা। সেই জায়গায় যে বাবর রেজওয়ানরে ব্যাকফুটে পাঠায় দিল, স্টাম্প উড়ায় দিল। এটা হচ্ছে নাহিদ রানা। মানে এই তিনজন বোলার যখন আপনাকে এই তিনটা ভিন্ন ভিন্ন অফার নিয়ে আসতেছে, তখন আপনি পৃথিবীর অন্যতম সেরা ফেরোসাস অ্যাটাক না বলে কোথায় যাবেন? মানে কেউ যদি আবেগের চোটে পৃথিবীর সবচেয়ে ফেরোসাস বলে ফেলে, আমি অন্তত তারা থাপড়াবো না, আমি তারা বুঝাবো যে ইন্ডিয়া অস্ট্রেলিয়া আছে তোরে ভাই, আমরা তাদের সঙ্গে কম্পিট করি। দেখেন আমি একটা কথা বলি, একদম মানে নিরেট একটা কথা বলি, এই বছরটাই 2024 সাল আমাদের পেসারদের উত্থান হলো। আর বেশিরভাগ এই যে অস্ট্রেলিয়া আর ইন্ডিয়া কথা বলতেছি, যে দুইটা দল এখন ডমিনেট করতেছে পেস বোলিংয়ে, তাদের পেসারদের কিন্তু প্রায় শেষ সময়। স্বামী তো মানে আর কতদিন খেলতে পারবে আমি খুব অনিশ্চিত, খুব অনিশ্চিত। এত ইনজুরি প্রন এবং পার্সোনাল লাইফ এত প্রবলেমেটিক, ও হয়তো আর লম্বা ক্যারিয়ার করতে পারবে না। সিরাজ সেম সেম, ওর পার্সোনাল লাইফে কোনো প্রবলেম নাই, ইনজুরিও অত বেশি না, কিন্তু সিরাজ কিন্তু খুব দ্রুত ফুরে আসতেছে। আপনারা কতদূর বুঝতেছেন আমি জানি না, কিন্তু খেলা দেখলে দেখবেন মানে প্রতিটা ম্যাচে সিরাজ আগের ম্যাচের চেয়ে একটু পিছিয়ে যাচ্ছে। বুমরা তো এক্সেপশনাল কেস, বুমরা তো এক্সেপশনাল কেস, তারপরেও বুমরার বয়স হচ্ছে, মাথায় রাখবেন। তার মানে ওরা পিছিয়ে যাচ্ছে। আর অস্ট্রেলিয়াটা তো আগেই বললাম যে হ্যাজেলউড, স্টার্ক এবং কামিন্স তিনজনই একদম শেষ দশায় আছে। সেক্ষেত্রে 2025 সালে ধরেন আমাদের তাসকিনের হয়তো ফর্ম পড়তি শুরু হইতে পারে, সেই জায়গাটা কে নেবে? তা নেবে, শরীফুল নেবে, অথবা নেবে তানজিম সাকিব নেবে। তো যাই হোক, আমাদের ট্রায়ো কিন্তু এখন উঠবে, মানে আরও 5-6 বছর আমাদের ট্রায়োটা আগাবে। 2 বছর পরে যদি দেখেন যে বিশ্বের সত্যিই 1 নাম্বার ফেরোসাস অ্যাটাক হচ্ছে বাংলাদেশের, একটু অবাক হবেন না। শুধুমাত্র কিছু জিনিস লাগবে, আরেকটু পরে বলি, তার আগে আরেকটু যুক্তিতক্ক করে নিই। যুক্তিতক্কটা কেন করা জরুরি? আমি তো মাত্র ওই র্যাঙ্কিং করলাম 5 পর্যন্ত। 1-এ অস্ট্রেলিয়াকে রাখলাম, 2-এ ইন্ডিয়াকে রাখলাম, 3-এ বাংলাদেশ, 4-এ পাকিস্তান, 5-এ সাউথ আফ্রিকা, 5 পর্যন্ত পড়লাম। এখন আমাদের টেস্ট প্লেয়িং কান্ট্রি তো অনেকগুলা, তো বেশি দূর না যাই, একটু 7-8 পর্যন্ত যদি বলি, তাহলে আসলে র্যাঙ্কিং না করে বলি যে 5-এর মধ্যে বাকিদের কেন ডাকলাম না। বাকিদের মধ্যে আছে হচ্ছে ইংল্যান্ড। ইংল্যান্ডে এখন যারা বল করতেছে উইথ ডিউ রেসপেক্ট, তারা কেউ আসলে মানে টপ লেভেল ফাইট দেওয়ার মতো না। হ্যাঁ, ইংল্যান্ডই হয়তো এখন বিশ্বের সেরা আক্রমণ থাকতো, যদি না জোফরা আর্চার এবং মার্কুড নিজেদের ক্যারিয়ার নিয়ে ছিনিমিনি না খেলতো। আমি ওদেরই দায় দেব, মানে দুজনেরই লাইফস্টাইল এবং নিজেদের এক্সপ্লয়েট করা সব কিছু মিলে দুজন আসলে গন কেস হয়ে দাঁড়াইছে। আর্চার নাকি আবার ফিরে আসতেছে বা আসছে আমি ঠিক জানি না, কিন্তু ওই আর্চার আর ফিরবে কিনা জানি না, সেই সারা পৃথিবী কাঁপায় দেওয়া আর্চার। মার্কুড ওই একই কেস, 1 ম্যাচ খেললে 3 ম্যাচ হসপিটালে থাকে, পরের 2 ম্যাচ বাসায় থাকে। মার্কুড আর আর্চার যদি মানে তাদের পোটেনশিয়াল অনুযায়ী এখন মাঠে থাকতো, তাহলে ইংল্যান্ড একদম টপের দিকে থাকতো, থার্ড পেসার যেই থাকুক ইংল্যান্ড টপের দিকে থাকতো নিঃসন্দেহে। কিন্তু এখন যারা বল করতেছে, মানে ব্রড আর অ্যান্ডারসন রিটায়ার করার পরে ওদের টেস্ট বোলিংয়ের যে হাল, এটা দেখলে করুণা তৈরি হয়, যে যাদের দায়িত্ব নেওয়ার কথা ছিল তারা দায়িত্ব নিতে পারলো না। নিউজিল্যান্ডের কথা যদি বলেন, সাউদি ম্যাট হেনরি আমার কাছে মনে হয়েছে তারা তার যৌবন শেষ করে ফেলছে ইতিমধ্যে। তারা মানে বয়স যাই হোক, তারা তাদের সেরা সময় পার করে আসছে। এখন নিউজিল্যান্ড সেটেল করতে পারতেছে না, একটা যে পেস বোলিং অ্যাটাক সেট করবে, বারবার নতুন একটা সেট আপ নিয়ে আসার চেষ্টা করতেছে। আমি আসলে এই কথাগুলো কিন্তু বলার জন্য আপনার মনে হবে যে দেবুদা তো খুব একটা খেলা দেখে না, তাহলে দেবুদা এত বকবক করতেছে কী করে। আমার একটু কষ্ট করতে হয়েছে এই স্টোরিটা করার জন্য, আসলেই কষ্ট করতে হয়েছে আমার, প্রচুর কমেন্ট্রি পড়তে হয়েছে, প্রচুর ম্যাচের স্কোর কার্ড ঘুরতে হয়েছে। তো আমি যেটা দেখলাম যে নিউজিল্যান্ড বারবার নতুন একটা সেট আপ দাঁড় করানোর চেষ্টা করতেছে, হচ্ছে না। আবার সাউদি আর ম্যাট হেনরির উপরে ভর করতেছে, কিন্তু হচ্ছে না। ওয়েস্ট ইন্ডিজ আপনারা জানেন, কেমার রোচ আর আলজারি জোসেফ,
এই আরেকটা ওই কি জোসেফ, এই তিনজন হচ্ছে ওদের ভরসা। আলজারি জোসেফ হচ্ছে মানে খুবই লাইক সাদাত হোসেন রাজীব, অনেক জোরে চাইলে বল করতে পারে, কিন্তু সেটা আসলে কোনো মা বাপ নাই, ওইটা দিয়ে কিছু হয় না, মানুষের গা হাত পায়ে দুই একটা লাগানো যায়। আর কেমার রোচ একদম মানে কেমার রোচ সেই 2009 সালে আমরা যখন ইয়েতে গেলাম, ওয়েস্ট ইন্ডিজে গেলাম, সেই সময়ের ছেলে। আজকে 2024 সাল, সেই সময় সে ফুল ফর্মে ছিল তখন। কালকে বলছি যে কেমার রোচ 40+ বল করে, কত লোক গালিগালাজ করছে। কেমার রোচের সেই সময়টা তো আপনারা দেখেন না, এখন তো শুধু মুভমেন্ট করে আর জায়গায় বল ফেলে। কেমার রোচ একসময় দারুণ জিনিস ছিল। বুঝতেই পারতেছেন যে এই বুড়ায় যাও কেমার রোচ আর এই শাহাদাত হোসেন রাজীবের মতো আলজারি জোসেফ, এই দিয়ে র্যাঙ্কিংয়ে থাকা যায় না। বাকি থাকলো পটেনশিয়ালদের মধ্যে শ্রীলঙ্কার এই বোলিং অ্যাটাকটা নিয়ে আমি খুব আশাবাদী, খুবই আশাবাদী। জয়সূর্য আসার পরে শ্রীলঙ্কার যে ইতিবাচক পরিবর্তনগুলো দেখতেছি, এটা আগামী 4-5 বছরের মধ্যে বা 2-3 বছরের মধ্যে একটা গ্রাউন্ড ব্রেক করবে। আমরা আরেকবার মাহেলা জয়াবর্ধনেদের যে টাইমটা, ওই টাইমটার মধ্যে একটা ডমিনেশন দেখতেও পারি শ্রীলঙ্কার কাছ থেকে। কিন্তু এরা খুব ইয়াং, দুজন ফার্নান্দো, আমি ওইভাবে এদের বোলিং দেখি নাই। তারপরে লাহিরুর বোলিং অনেক দেখছি, কিন্তু লাহিরু সেই আগের মতোই সুন্দর বল করে কিনা আমি জানি না। লাহিরু ভালো বোলার, কিন্তু এরা সবাই এখন খুব আন্ডাররেটেড অবস্থায় আছে, ওরা খুব দ্রুত উন্নতি করবে। শ্রীলঙ্কার মাঝে আমি 2-3টা লিমিটেড ম্যাচ দেখলাম জয়সূর্য কোচ হওয়ার পরে, দুর্দান্ত দুর্দান্ত, খুবই পোটেনশিয়াল। ওদের একটা ব্যাটসম্যানে যে নতুন আসছে, নাম মনে রাখতে পারি না রে ভাই, শ্রীলঙ্কানদের নাম এমনিতেই মনে রাখা টাফ, তার উপর তো আমি রেগুলার খেলা দেখি না, ফলে নাম মুখস্থ থাকে না এখন আর। তো কিন্তু পোটেনশিয়াল টিম। আমি শ্রীলঙ্কার ক্ষেত্রে এটা বলবো যে শ্রীলঙ্কা 2-3 বছরের ভিতরে সব সমীকরণ হয়তো বদলায় দিবে। তো মোটামুটি বুঝলেন যে আমার র্যাঙ্কিংটা মোটামুটি এইরকম, 5 পর্যন্ত র্যাঙ্কিং ফিক্সড, বাকিদের আমি র্যাঙ্কিংয়ে রাখতেছি না, বাকিরা কেউ আসলে টপ ফ্লাইটে নাই। এটা হচ্ছে আমার লাস্ট কথা। এখন একটু সংযোজন করি, আমার তো আবার ওই সব কিছুর শেষে একটা টিকা দেওয়ার ব্যাপার থাকে, সেই টিকাটা দিই। সেটা হচ্ছে যে হারিস রৌফ আর শাহিন আফ্রিদি, এই দুইজনকে দেখে আমাদের একটু শেখার আছে। এই যে আজকে খুব প্রাউড ফিল করতেছি না, দেখেন এই 2024 সালে বসে বিশ্বের সেরা অ্যাটাকের আলোচনায় বাংলাদেশের প্রশ্ন আসবে, এটা তো সাংবাদিকতা ক্যারিয়ারে কখনো স্বপ্নও দেখি নাই। এটা ছিল একটা চরম হতাশার জায়গা, যে কোনোদিন পেস বোলিং নিয়ে কোথাও কথা হচ্ছে, দুজন বিদেশি সাংবাদিক কথা বলতেছে, লজ্জায় কাছে যেতাম না, কারণ আমাদের পেস বোলিং নিয়ে কথা বললে ওরা হাসবে। সেই দেবব্রত আজকে বসে বলতেছি যে বিশ্বের সেরা পেস বোলিংয়ের মধ্যে একটা বাংলাদেশ, এই বলাটাই তো যথেষ্ট। এই প্রাপ্তিটা কি কম? এটা অনেক বড় প্রাপ্তি, অনেক বড় প্রাপ্তি। কিন্তু কথা হচ্ছে এই প্রাপ্তি টিকবে না, এই প্রাপ্তি টিকবে না ভাই। যে অবস্থায় আমরা আসি, সেই অবস্থায় যদি থাকি আর একটা বছর, একেবারে গুনে গুনে আর 12টা মাস, আগামী ডিসেম্বর পর্যন্ত যদি পরিস্থিতির পরিবর্তন না হয়, আপনি নাহিদ রানাকে খুঁজে পাবেন না। হাসান মাহমুদ ইনজুরির সঙ্গে লড়াই করে কোথায় ছিটকে যাবে জানেন না। তাসকিন উপরালা না করুক, আগামী বছরে আরও একাধিক ইনজুরিতে পড়তে পারে। এই পরিস্থিতিগুলো তৈরি হবে। কেন তৈরি হবে? ওই যে বললাম যে একটু হারিস রউফ আর শাহিন আফ্রিদির দিকে তাকান। আজকে যদি হারিস রউফ আর শাহিন আফ্রিদির গড়ে ওই সব ফ্ল্যাট উইকেট, ওই সড়কের মতো উইকেট দেওয়া না হতো, ওই বেচারাদের এই অবস্থা হয়? ওদের তো পৃথিবী ডমিনেট করার কথা, বিশ্বের সেরা দুইজন বোলার হওয়ার কথা এখন, এবং তারা তাই ছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ড এই দুটারে শেষ করে দিচ্ছে। এবং পাকিস্তানের পাইপলাইনে সবসময় আমরা জানতাম যে পাকিস্তানের গলিতে 2-4টা ওয়াসিম আকরাম ঘুরে বেড়ায়, 2-4টা শোয়েব আখতার ঘুরে বেড়ায়, তার মধ্যে যেগুলো একটু সুযোগ টুযোগ পায় তারা ইন্টারন্যাশনালে এসে ফাটায়, দ্রাবিড়ের আর টেন্ডুলকারের উইকেট উড়ায় দেয়। কিন্তু সেই পাকিস্তানের আজকে কী অবস্থা বানায় ছাড়ছে পৃথিবী, দেখেন দেশের মাটিতে একের পর এক ফ্ল্যাট উইকেট বানাচ্ছে, বানায় বানায় পোটেনশিয়াল বোলারগুলোরে শেষ করে দিচ্ছে। তাহলে বুঝতে পারলেন যে ওই একই কাজ আমরা তো করি আমাদের ঘরের মাটিতে। মিরপুরের উইকেট, চিটাগাংয়ের উইকেট, সিলেটের উইকেট, এর কোথাও প্রাণ আছে? এর কোথাও আপনি যদি বল করতে দেন, এই পেসাররা 5 ওভার পরে আর ভিতরে কিছু টের পাবে? প্রচণ্ড গতিতে বল করতে হবে। নাহিদ রানা যে গতিতে বল করে 150 করে, ওই গতিতে হিট করবে 150-এ, ব্যাটসম্যানের কাছে পৌঁছাবে 120-এ, বল পড়ে স্লো হয়ে যাবে। যখন সে দেখবে যে সে তার সর্বোচ্চ গতি দিয়ে বল করতেছে, তারপরেও ব্যাটসম্যান আরামসে ছক্কা মেরে দিচ্ছে, আর তার বল করতে ইচ্ছা করবে না, আর জোরে বল করতে ইচ্ছা করবে না, ও এমনি ফল করে যাবে। ওর তখন পেস নেমে আসবে 135-এ। আমি বললাম যে 1 বছর তো বেশি বলছি, 6টা মাস যদি ওরা দেশের মাটিতেই খেলতে হয় ওদেরকে, এই নাহিদ রানাদের যদি এনসিএল খেলতে হয় একটা পুরো সিজন, এই 3 ফাস্ট বোলারের, এই 4 ফাস্ট বোলারের, এদের সবাই অলমোস্ট সেরাটা হারায় ফেলবে। এখন বিসিবির সঙ্গে আমার কিছুদিন আগে একবার আলাপ হয়েছে,
বিসিবি সিইও বলছিলেন যে পেস বোলারদের জন্য একটা আলাদা ডিপার্টমেন্ট হচ্ছে, অস্ট্রেলিয়ার একজন বিশেষজ্ঞ সেটার দায়িত্বে থাকবেন। বারবার ফাহিম ভাই, ফারুক ভাই বারবার কথা দিচ্ছেন যে উইকেট বদলাবে, ঘরোয়া ক্রিকেটের চরিত্র বদলাবে, সেগুলো ইমিডিয়েট করতে হবে, একদম ইমিডিয়েট। এর সঙ্গে ওদের নিউট্রিশন, ওদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট, হ্যাঁ প্রশংসা করি যে অলরেডি ওয়ার্কলোড ম্যানেজমেন্ট খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। আমাদের সব পেসাররে ঘুরায় ফিরায় ইউজ করা হচ্ছে, ইটস বিউটিফুল, এটা খুব ভালো। সেই সঙ্গে ওদের নিউট্রিশন, ওদের খেলার কন্ডিশন, উইকেট, এগুলোর দিকে খুব নজর রাখতে হবে। তবু আজকে বসে এই যে সব গর্বের কথা বলতেছি, বুকটা ফুলে যাচ্ছে। কালকে 6 মাস পরে কথা বলার মতো মুখও থাকবে না, সবাই খোঁচা দিয়ে জিজ্ঞেস করবে। ওই আমাদের আশেপাশের লোক আছে, তারা খোঁচা দিয়ে জিজ্ঞেস করবে, কি দাদাবাবু আপনাদের সেই পেসাররা কই? সেই দিনটা যেন দেখতে না হয়। প্লিজ বিসিবির যারা আছেন তারা এদের বাঁচায় রাখার একটা ব্যবস্থা করবেন। সবাই ভালো থাকবেন, আরও ভালো কন্টেন্ট করতে চাই এদের নিয়ে, সেই দোয়া করবেন।